বলো কি যেন আছে টপিক নিয়ে আলোচনা করতেছিস না? স্যার আজকে পিয়ানো স্যার পড়াবেন। আচ্ছা, তাহলে পিয়ানোর ইয়াটা বাইক prosthetic and orthopedic. স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা? স্যার এখন হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? কি আছে টাইটেলটা এখানে লেখা? পোস্ট ফিটিং বলো, রিহ্যাবিলিটেশন একজন ফর বলো। পারসন উইথ ফিটিং লোয়ার লিম্ব রিহ্যাবিলিটেশন অ্যাম্পুটেশন। amputation. Okay. Goal of the post-fitting rehabilitation process: functional independence and adequate mobility through different stages of gait training. Functionally independence করতে হবে এবং adequate mobility বাড়াতে হবে। কি কি ট্রেনিং প্রোগ্রাম আছে for this? Tailor made for the individual patient, adapted to the prescribed processes. প্রসেসিসটা যেটা সে প্রথম দিন ব্যবহার করবে এটা তার অ্যাডাপ্টেশন এবং টেইলর মেড হইতো। টেইলর মেড মানে তার স্টাম্পের সাথে যেন এটা অ্যাডজাস্ট হয়, এইভাবে এটা তৈরি করতে হবে। অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম দ্য এমপ্লয়ি, এটা তো বুঝো অ্যাক্টিভ পার্টিসিপেশন মানে রোগীকে নিজের থেকেই পার্টিসিপেশনটা করতে হবে এই রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে। এসে একদিন হয়তো বা পার্টিসিপেট করলো, পরের দিন আসলো না, তাহলে কিন্তু ফুল রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটাই ফেলিউর হবে। অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম দ্য ফিজিওথেরাপিস্ট, ফোকাস অন দ্য রেসিডুয়াল লিম্ব, যে লিম্বটা অবশিষ্ট আছে ওই লিম্বটার দিকে আমাদের ফোকাস করতে হবে। মানে রেসিডুয়াল লিম্ব বলতে কি বোঝায় এখানে, যে জায়গাটা মনে করো অ্যাম্পুটেশন করা হয়েছে ওই এরিয়াটাই হচ্ছে রেসিডুয়াল লিম্ব, ওইটার দিকে আমরা ফোকাস করবো যে ওইখানে কোনো সোয়েলিং বা ইডিমা আছে, কিন্তু ওভারঅল তার ফুল বডির দিকে আমাদের নজর দিতে হবে। দেখা যায় যে যাদের অ্যাম্পুটেশন পেশেন্ট, যে জায়গায় রেসিডুয়াল লিম্ব ওই পেলভিকটা তাদের একটু ইয়া হয়, অ্যাসিমেট্রিক্যাল পজিশন হয়। দেখা যায় যে পিএসএইচটা ওই জায়গাটা একটু লোয়ার হয় দেন কম্পারিজন টু সাউন্ড লেগ। তখন আমাদের কিছু হিপ হিচিং বা আদার যে অ্যাক্টিভিটি এই জিনিসটা করে পেলভিকের মুভমেন্টটা সিমেট্রিক্যাল রাখতে হবে, বিশেষ করে পিএসএইচটা যেন সেম লেভেলে থাকে। স্টেজেস ইন পোস্ট ফিটিং ম্যানেজমেন্ট, কয়টা স্টেজ আছে দেখো: ওয়েট বিয়ারিং অ্যান্ড ব্যালেন্স, গেট ট্রেনিং, কোঅর্ডিনেশন, ফাংশনাল অ্যাক্টিভিটি, অ্যাডভাইস হোম এক্সারসাইজ অ্যান্ড ফলো আপ। তাহলে হোয়াট আর দ্য স্টেজেস ইন পোস্ট ফিটিং ম্যানেজমেন্ট? কয়টা স্টেজ আছে? দেয়ার আর 5 স্টেজেস। ওয়েট বিয়ারিং এন্ড ব্যালেন্স, ওয়েট বিয়ারিংটা অনেকটা স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে আমরা যেভাবে ওয়েট বিয়ারিংটা করে বা ওয়েট শিফটিং এক্সারসাইজ করাই, এটা এই প্রস্থেটিক অর্থোটিক রোগীদের ক্ষেত্রেও সেম সিস্টেম। গেট ট্রেনিংটা আমরা প্রথমে শুরু করি প্যারালাল বার দিয়ে, এবং প্রথমে দেখি যে ওয়েট বিয়ারিং সে ফুল ওই প্রস্থেসিসে বা সকেটের মধ্যে তার ভরটা দিতে পারতেছে কিনা। যদি সে ফুল ওয়েট বিয়ারিং দিতে পারে একদম 100% পেইন ফ্রি অবস্থায়, তখন তাকে আমরা গেট ট্রেনিং এ যাই। যদি সে ব্যথা অনুভব করে সেক্ষেত্রে আমরা আবার প্রস্থেসিস তাদের সাথে আলাপ করে নিই যে কোনো জায়গাটার মধ্যে তার এটা কনজেস্টেড হচ্ছে কিনা বা তার ব্লিস্টার ফর্মেশন হচ্ছে কিনা, ওই জিনিসটা আমরা লুক আউট করি। তারপরে গেট ট্রেনিংটা শুরুই হয় প্যারালাল বার দিয়ে। প্যারালাল বার দিয়ে গেট ট্রেনিং হতে হতে তারপর ওয়াকিং ফ্রেম, এইভাবে এলবো ক্রাচ, গাটার অথবা 4 পয়েন্ট কোয়াড্রিপড, এগুলো দিয়ে তাদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্ট করানো হয়। ওয়েট বিয়ারিং অ্যান্ড ব্যালেন্স, এখানে পেশেন্টের মোটিভেশন ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্ট্রং ফোকাস অন হাউ টু পুট ওয়েট অন দ্য এফেক্টেড লিম্ব এন্ড হাউ টু ডিস্ট্রিবিউট ওয়েট ইকুয়ালি টু অ্যালাউ ফর এ ফাংশনাল গেট প্যাটার্ন। মানে ফাংশনাল গেট প্যাটার্ন বলতে আমরা যে ওই যে মুভমেন্ট করে একদম স্ট্রেন্থ ফেজ, সুইং ফেজ, দুইটা প্যাটার্নই আমাদের থাকবে, ওই পর্যায়ে তাদেরকে হাঁটানো। ওয়েট বিয়ারিং অ্যান্ড ব্যালেন্স ইজ আর এসেনশিয়াল কম্পোনেন্ট ফর আর্লি পোস্ট ফিটিং রিহ্যাবিলিটেশন প্রসেস। যদি পেশেন্টের দেখা যায় কোনোভাবে তার ব্যালেন্স আসতেছে না, তাহলে আমরা আগে সিটিং ব্যালেন্স প্র্যাকটিসটা করাই নিই, তারপর সিট টু স্ট্যান্ড, তারপর ভেস্টিবুলার বোর্ড দিয়েও তাদেরকে ব্যালেন্সিং প্র্যাকটিস করানো হয়।
অথবা বাস্কেটবল, এই প্র্যাকটিসটাও করায় ফুল ইন্ডিপেন্ডেন্ট আসলে তখন আমরা গেটে চলে যাই, আদারওয়াইজ নাহলে গেট অ্যাক্টিভিটিতে যাই না। কারেক্ট প্রস্থেটিক গেট ক্যানট বি অ্যাচিভড উইদাউট এ ন্যাচারাল প্রোগ্রেস অফ রিহ্যাবিলিটেশন স্টেজ। মানে আমাদের রিহ্যাবিলিটেশন স্টেজটা যদি শেষ না হয় তাহলে প্রস্থেটিক গেটটা আসবে না। এখন তোমরা বলতে পারো যে স্যার রিহ্যাবিলিটেশন স্টেজ কতদিন সময় লাগে? দেখা যায় যে তাদের মানে অ্যাম্পুটেশনের পরে কমপক্ষে 6 to 8 উইকস তাদের পেইন থাকে। ওই পেইনটা আস্তে আস্তে তাদের কমে, 21 দিন পর্যন্ত তাদের সিভিয়ার বা মডারেট পেইনটা কমে যায়, তারপর হয়তো মাইল্ড পেইন থাকে। ওই পেইন অবস্থায় সে যদি ওয়েট বিয়ারিং করতে থাকে তাহলে আমরা গেট ট্রেনিং শুরু করে দিই। দেখো এখানে ফিজিওথেরাপিস্টদের এইমটা কি ফুল সিঙ্গেল লেগ ওয়েট বিয়ারিং অন দ্য পসিবল সাইড, মানে ওয়ান লেগ স্ট্যান্ডিং সে করতে পারতেছে কিনা। Without the training, the person with an amputation will most likely develop a number of gait deviation. যদি ট্রেনিং না করে আমি রোগীকে এমনি ছেড়ে দিই তাহলে দেখা যাবে তার স্ট্রোক পেশেন্টের যেমন হেমিপ্লেজিক গেট প্যাটার্নটা আসতেছে, এরকম গেট প্যাটার্নে সে হাঁটা শুরু করতেছে। সেজন্য প্রপার গেট ট্রেনিংটা ইম্পর্টেন্ট, যে স্ট্যান্স ফেস সুইং ফেস তার ঠিক আছে কিনা, বা আমরা শুধুমাত্র দাঁড় করিয়ে তাকে হিল স্ট্রাইক প্র্যাকটিসটা করে, এটাও অনেকটা কাজ করে তার প্রপার গেট ট্রেনিং এর জন্য। আচ্ছা, এরপর স্লাইড থেকে বড় যে আত্মীয় আসতো না। জি স্যার, আসছে। হ্যাঁ, এই স্লাইডটা থেকে কি বুঝতেছো বলো তো? স্যার, ওয়েট বেয়ারিং অ্যান্ড ব্যালেন্স ওয়েট বেয়ারিং এটা আগে শেখানো হয়। এটা করা হয় এক্সারসাইজ ইন স্ট্যান্ডিং পজিশন, যেখানে গ্রাউন্ডটা স্টেবল থাকে এবং খুব কমফোর্টেবল অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্টে যেন পেশেন্ট দাঁড়ায় ওয়েট বেয়ারিংটা এবং ব্যালেন্স প্র্যাকটিস করতে পারে। আমাদের ডিস্টারবেন্স প্রস্থেটিক যে ডিপার্টমেন্ট, ওখানে দেখবে আমাদের প্রস্থেটিক যে ডিপার্টমেন্ট ওখানে একটা পুরো গ্রাউন্ডে আছে এবং এখানে প্যারালাল বার সেট করা থাকে এবং এটা খুব স্টেবল। আনস্টেবল বা মনে করো মাটি এরিয়া, অন্যান্য এরিয়াতে আমরা গেট ট্রেনিং শুরু করি। গেট ট্রেনিং শুরু করে একদম সহজ অবস্থা থাকে, তোমরা এটা পড়তে থাকো দেখি। জি স্যার, disturbance should be avoided. The person with an amputation should be allowed to focus on his or her sensation and how the weight is distributed through the stump. ছুটি পড়ে নাই তো? এটা একটা সফটওয়্যার দিয়ে দেন। হ্যাঁ, আমি সাবজেক্ট দিকে আগে যেটা দিছিলাম ওইটাই তো আছে না? দুই তিন খালি বাদ, দুই তিন খালি বাদ, 2 আর 3 নাই আমাদের পরীক্ষা। 1 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে, সব করে দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, একটা করে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। 31 তারিখ ক্লিনিক্যাল, হ্যাঁ একটা করে স্টুডেন্ট তো, সকালে হবে বিকালে হবে, সকালে হবে বিকালে হবে, ঠিক আছে। এগ্রাভেশন তো সবই একই ডেটে একই ডেটিং হবে, সবাই বলুন এক ডেট করতে এসেছে আমি দেওয়ার না জন্য পার্ট 1 পার্ট 2 বাস, সকাল বিকাল বিকাল সকাল, হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা এখান থেকে কোনো কিছু মনে করো কনফিউশন ফিল করতেছো? কনফিউশন ফিল করলে বললো যে স্যার এই লাইনটা একটু দুর্বোধ্য লাগতেছে, ঠিক আছে। এরপরে স্লাইডটা দেখো তো। Facilitate through the use of weight scales, also useful to be able to see the progression. ফেসিলিটেট থ্রু দ্য ইউজ অফ ওয়েট স্কেলস, মানে একটু ওজনটা দেখে নেওয়া ভালো, ঠিক আছে। তারপর অলসো ইউজফুল টু বি এবল টু সি প্রোগ্রেশনটা কিরকম হইতেছে তার ওয়েট বিয়ারিং এবং ব্যালেন্সিং। ব্যালেন্স এক্সারসাইজ স্টার্ট উইথাউট এ প্রস্থেসিস ইন দ্য প্রি ফিটিং স্টেজ। ও যদি প্রি ফিটিং স্টেজে আমরা মানে প্রস্থেসিস ছাড়া করব। কন্টিনিউ থ্রু দ্য গেট ট্রেনিং স্টেজ উইথ ইনক্রিজ লেভেল অফ ডিফিকাল্টি অ্যাজ দ্য পারসন উইথ অ্যান অ্যাম্পুটেশন গ্রাজুয়ালি ইমপ্রুভস হিজ অর হার এবিলিটি, মানে সময়ের সাথে সাথে তাদের এবিলিটিটাও বাড়তে থাকে। Weight bearing and balance increase stability by controlling the residual and prosthetic joint. Balancing exercise must be gradual and progressive. The physiotherapy should be innovative. Innovative এখানে বানান ভুল আছে, and creative. আমরা অনেক সময় কি করি, ওই রেসিডুয়াল লিম একটা চেয়ারের উপরে রেখেও আস্তে আস্তে প্রেস করতে বলি, এটাও তার একটা আইসোমেট্রিক স্ট্রেংথেনিং হয় এবং ওই রেসিডুয়াল মাসলের একটা মানে কন্ট্রাকশনটা বাড়ে।
মানে কিভাবে করি, চেয়ারের উপর একটা পিলো দিই, পিলো দিয়ে ওই পিলোতে তাকে প্রেসার দিতে হবে। এটা তার একটা আইসোমেট্রিক স্ট্রেংথেনিং হয়। ঠিক আছে, দেখো এই যে এই কথাটা চলছে, এটা আমরা স্পাইনাল কর্ড ইনজুরি রোগীদের ক্ষেত্রেও কিন্তু সেম কাজটা করি, যে প্রথমে কি করি, ফ্ল্যাট এন্ড স্টেবল গ্রাউন্ড ইনিশিয়ালি, দেন অন আনস্টেবল গ্রাউন্ড, তখন আমরা আস্তে আস্তে আনস্টেবল গ্রাউন্ডের দিকে যাই। তো প্রথমে স্টেবল গ্রাউন্ডের দিকে আমরা হাঁটাহাঁটি শুরু করি। ঠিক আছে, ফল প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে রোগী পড়ে না যায় সেজন্য আমরা তার কোঅর্ডিনেশনটা বাড়াই, তার সাইড টু সাইড তাকে প্রেসার দিতে বলি, তাকে পিছন দিক থেকে প্রেসার দিতে বলি। হ্যাঁ, এবং বারবার বলি সকেটটা কি কমফোর্ট কিনা, সকেটের মধ্যে তার যে স্টাম্পটা লেগে আছে ওই জায়গাটা সে কমফোর্ট ফিল করে না। দেখা যায় 3 দিন সকেটটা পড়া থাকলেও তার লাল হয়ে গেছে, এরপরের কিন্তু দেখা যায় যে 5 দিন বা 7 দিন আমরা তাকে ফুল বিশ্রাম দিই, যে এই 5 দিন আপনি আর প্রসেস করবেন না। যদি লাল হয়ে যায়, যদি লাল হয়ে যায় তাহলে সাথে সাথে এটাকে আমরা অফ করে দিই। সেজন্য রোগীদের বারবার আমরা জিজ্ঞেস করি আপনি কি ব্যথা ফিল করেন, আর আমরা কি করি, তার কালার চেঞ্জ হয়েছে কিনা তা দেখি, কোনো ব্লিস্টার ফর্মেশন হয়েছে কিনা সেটা দেখি। ব্লিস্টার থাকলে তখন আমরা বলি যে আপনি ন্যামানল পাউডার দেন, কোভিসেপ দিয়ে এটা ড্রেসিং করেন, এবং এক সপ্তাহ প্রস্থেসিস করবেন না। এটাই হচ্ছে আমাদের মেইন মানে কি বলে সামারি থাকে রোগীদের ক্ষেত্রে। এই যে মুভমেন্ট এন্ড কন্ট্রোল অফ পেলভিস, এই যে বললাম যে 5টা রেসিডুয়াল লিঙ্ক, ওইটার পেলভিকটা পোস্টেরিয়র টিল্টিং এবং একটু অ্যাসিমেট্রি থাকে, সেজন্য হিপ হিচ এই এক্সারসাইজটা আমরা ওদেরকে করাই। দাঁড়ায়ও করতে পারে, ইভেন শুয়েও করতে পারে, হিপ হিচিং এক্সারসাইজ বা বাটক শাফলিং, মানে বেডের মধ্যে বসে বাটক শাফলিং করা, পিছন দিকে যাওয়া আবার সামনের দিকে আসা, এই জিনিসটা আমরা তাদের করি। সিমেট্রি অফ স্টেপস এন্ড গেট রিদম, ওয়েট বিয়ারিং ইজ এ কোর কম্পোনেন্ট ইন দিস। হ্যাঁ, তারপর এটা বলো তো, আজকে বলো তো এই স্লাইডটা বলো। Gait training, exercise and activities can be very demanding in terms of energy expenditure, and it is expected that person with amputations will find less demanding ways of locomotion in their home environment. It is কতটুকু বুঝছো, কতটুকু বুঝছো বলো, কতটুকু বুঝেছো বাংলায় বলো, না বললে আমি হেল্প করি। এক্সারসাইজ এন্ড অ্যাক্টিভিটিস ক্যান বি ভেরি ডিমান্ডিং ইন টার্মস অফ এনার্জি এক্সপেন্ডিচার। এই আসো একটু টিয়াসমে আসো, টিয়াসমে আসো। And it is expected that persons with amputation will find less demanding ways of locomotion in their home environment. মানে তাদের হোম এনভায়রনমেন্টে গেলে দেখা যায় তাদের মানে বেশি হাঁটা চলাফেরা বা বাইরে তারা যেতে পারে না, মানে এনার্জিটাকে মানে খরচ করতে চায় না। ঠিক আছে, it is important that the activities can be related to the functional activity of the person and that the person experience that this exercise makes sense to do. মানে ও যে কাজ করে ওই কাজ অনুযায়ী যদি আমরা তাকে কিছু ফাংশনাল অ্যাক্টিভিটি করাই, ওইটা তার জন্য উপকার হয়। যেমন যদি সে দোকানদার হয়, তার দোকানে বসে থাকার কাজ হয়, বসে থাকতে হলে কিভাবে করতে হবে, তাকে ক্রস লেগ সিটিং, ক্রস লেগ সিটিং প্র্যাকটিসটা ওবল বা ভেস্টিবুলার বোর্ডে করতে পারে। বোর্ডে সে আসন করে বসলো, ক্রস লেগ সিটিং এ বসলো এবং সে সেজন্য ফিজিওথেরাপিতে খুব ক্রিয়েটিভ হইতে আসলে তার সেটা তার বুঝতে হবে, ওই বুঝে। এই দেখো প্যারালাল বার, পেলভিক মুভমেন্ট আমরা বারবার প্র্যাকটিস করাই, যে বারবার বলি ফরওয়ার্ড স্টেপ দেন, ফরওয়ার্ড স্টেপ দেন। ঠিক আছে, এই ফারুক ওই স্ট্যান্ডটা কি দোতলায় রেখে আসছো? ও আচ্ছা সন্ধ্যা বলতেছি। আমি একটা কাজ করি, এই স্লাইডটা 34টা স্লাইড তো, এটা আমি তোমাদেরকে দিয়ে দেই, সবাই নিজেরা একটু কেউ নাই? সোনালি বলো তো, এই যে ডনিং শব্দের অর্থ কি? ডনিং, হ্যালো, জি স্যার। ওই ডনিং শব্দ কি? ডনিং, ডনিং এন্ড ডফিং,
এর আগে বলছিলাম। ডফিং আর ডনিং হচ্ছে স্যার কিভাবে আমরা মানে প্রস্থেটিক্সটা পরবো বা তার আগে কি কি করব। আম, না 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 না, ভুল ভুল ভুল। ডনিংটা হচ্ছে স্ট্রোক ইনিটটা এইটে। ও জি স্যার। আর ডফিং মানে মানে ইয়ে ওই সাথে কাপড়, ইলাস্টিক কাপড়। হ্যাঁ, হ্যাঁ স্ট্রোকিং। স্ট্রোকিংটা কিভাবে স্টোকিনিংটা বাঁধবে এটা কিভাবে তাকে শেখানো। মানে আবার স্ট্রোকিংটা খুলবে কিভাবে। সেটা হচ্ছে হ্যাঁ, স্যার ডফিং। এক্স্যাক্টলি। কিছু টার্ম গুলো আছে, এগুলো মানে তোমাদের অবশ্যই জানতে হবে, যেমন স্ট্রোকিং ইট, তারপর হচ্ছে ডনিং, ডফিং কি, হ্যাঁ, প্রসেসিস সাবজেক্টটা, এই জিনিসগুলো তোমাদের সবসময় পরে পরে মনে রাখতে হবে আর কি। তোমরা কিছু বলো, জিজ্ঞেস করো আমাকে, আমি একটু উত্তর দিই। তোমরা কিছু ইয়া করো, কিছু জিজ্ঞেস করো। হ্যালো সোনালি, জি স্যার। তোমরা কিছু জিজ্ঞেস করো, যদি কিছু প্রশ্ন করো। স্যার যদি স্যার আমি একটা বারবার বলি পায়ে ক্লাসের মধ্যে প্রশ্ন করবা বেশি বেশি। হ্যাঁ বলো। ওনার যদি স্যার কোনো পেশেন্টের যদি একটা পায়ে মানে ট্রান্সটিবিয়াল অ্যাম্পুটেশন থাকে স্যার, আপনি তো বললেন যে আমরা ওই যে হিল স্ট্রাইক তারপরে স্টেন্স এগুলা দেখব, তো ওই ক্ষেত্রে কি স্যার শুধু মানে আরেকটা যে অপোজিট লেগ আছে ওইটাই মানে ওইটারটাই দেখবো? হ্যাঁ, ওই জিনিসটা দিয়ে খেয়াল রাখবো। হ্যাঁ, মনে করো জীবন স্থির রেখে ভালো পা দিয়ে আবার মুভমেন্ট করবে, কি ওয়েট বিয়ারিংটা হবে, বুঝছো না? অবশ্যই জি স্যার। স্টেপিংটা দুই পাই করো। এফেক্টেড লেগ এবং নন আনএফেক্টেড লেগ, দুই পাতেই স্টেপিংটা করবে। আমি পোস্ট ফিডিং রিহাব প্রোগ্রামটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে তোমরা একটু কষ্ট করে এটা দেখো, আর নেক্সট সপ্তাহে আমরা এখান থেকে প্রশ্ন ধরবো না। আর যে ওয়ার্ডগুলো, এই যে ডনিং, ডফিং, এগুলো কিন্তু ভালো করে মনে করো ওয়ার্ডগুলো বুঝতে হবে, নাহলে এই যে ফিজিওথেরাপি পরে যখন এখানে তোমরা ইন্টার্ন করতে যাবে বিপদে পড়বা। যে ডনিং ডফিং ওয়ার্ডটাই জানো, ঠিক আছে সোনালি? জি স্যার। হ্যালো, জি স্যার। আর কেউ কারো কোনো জিজ্ঞাসা আছে? এনি কোয়েশ্চেন? তাহলে কি আমরা রেখে দিব? আজকে ক্লাস এখানে শেষ করব। হ্যালো, আচ্ছা। এই রিফাত, এই যে তোমার কথা মতো এটা আজকে যে কি বলে টপিকটা পড়ালাম, এই পুরোটা পড়বা, দেখবা যে কোন সেন্টেন্স কোন ওয়ার্ড গুলো বুঝো না। নেক্সট ক্লাস তোমাকে সবার আগে প্রশ্ন জিজ্ঞেস করবো, ঠিক আছে? হ্যাঁ, ওকে, খুদা হাফেজ।